লাল ফিতের প্রতিশ্রুতি পর্ব ৩। সেদিন রাতে ঈশান রহমান ঘুমাতে পারেনি। বিছানায় শুয়ে থেকেও বারবার তার চোখের সামনে ভেসে উঠছিল ছোটবেলার সেই দৃশ্য। ভাঙা স্কুলের বেড়ার পাশে দাঁড়িয়ে থাকা ক্ষুধার্ত একটা ছেলে, আর তার সামনে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটা মেয়ে। মেয়েটা হাসতে হাসতে নিজের টিফিনের রুটি তার হাতে তুলে দিচ্ছে। ঈশান চোখ বন্ধ করলো। তার মনে হচ্ছিল যেন সেই স্মৃতিটাই তার জীবনের সবচেয়ে সত্যি জিনিস। বাকি সবকিছু, টাকা, ব্যবসা, বিলাসবহুল জীবন, সব যেন খুব দূরের কিছু। রাত প্রায় ৩টা। ঈশান উঠে বারান্দায় এসে দাঁড়ালো। ঢাকার রাত তখন অনেকটা শান্ত। দূরে কোথাও গাড়ির শব্দ, কোথাও হালকা বাতাসের শব্দ। সে নিজের মনে বলল, ভিকি, তুমি সত্যি কোথায়? পরের দিন সকালে তার অফিসে সাইফুল হাজির হলো। সাইফুল তার কোম্পানি একজন বিশ্বস্ত কর্মচারী, বহু বছর ধরে ঈশানের সাথে কাজ করছে। হাতে একটা ফাইল। স্যার, আপনি যেগুলো খুঁজতে বলছিলেন সেগুলো কিছু তথ্য পেয়েছি। ঈশান চেয়ারে বসে বলল, বলো। সাইফুল ফাইল খুলে বলল, কালীগঞ্জ এলাকায় গত ২০ বছরে বেশ কয়েকটা পরিবার হঠাৎ করে এলাকা ছেড়ে গেছে। তাদের মধ্যে একটা নাম আপনার বলা নামের সাথে মেলে। ঈশানের বুকটা হঠাৎ ধক করে উঠল। কোন নাম? ভিক্টোরিয়া হোসেন। ঈশান সামনে ঝুঁকে এলো। কি পেয়েছো? সাইফুল বলল, ২০০৮ সালে তাদের পরিবার হঠাৎ করে এলাকা ছেড়ে দেয়। আশেপাশে মানুষ বলছে তখন তাদের খুব খারাপ সময় যাচ্ছিল। কেমন খারাপ? তার বাবা একটা দুর্ঘটনায় গুরুতর আহত হন, রিক্সা চালাতে পারতেন না আর। ঈশান চুপ করে শুনছিল। সাইফুল আবার বলল, তারপর কিছুদিনের মধ্যে তাদের বাড়িটা বিক্রি হয়ে যায়। তারপর তাদের কেউ আর দেখেনি। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তার মনে হচ্ছিল যেন একটা পুরনো দরজা ধীরে ধীরে খুলছে। আর কিছু? সাইফুল একটু দ্বিধা করে বলল, একটা কথা শুনেছি স্যার, কিন্তু নিশ্চিত না। কি? লোকজন বলেছে মেয়েটা নাকি অনেক কষ্ট করতো পরিবার চালানোর জন্য। ঈশান গলা একটু ভারী হয়ে গেল। কেমন কষ্ট? সাইফুল ধীরে বলল, ছোট বয়স থেকে মানুষের বাসায় কাজ করতো। ঈশান চোখ নামিয়ে ফেললো। তার মাথায় তখন ঘুরছে একটা কথাই, সে কি সেই সময়েও তাকে খুঁজছিল? সেদিন বিকেলে ঈশান হঠাৎ সিদ্ধান্ত নিল সে নিজেই যাবে কালীগঞ্জে। অনেক বছর পর ড্রাইভার গাড়ি নিয়ে যখন সেই পুরনো এলাকায় ঢুকলো, ঈশানের বুকের ভেতর অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। রাস্তা অনেক বদলে গেছে, অনেক নতুন দোকান হয়েছে, কিন্তু কিছু জিনিস এখনো আগের মতোই আছে। একটা পুরনো বটগাছ, একটা চায়ের দোকান, আর সেই স্কুল। গাড়ি থামতেই ঈশান ধীরে নেমে পড়লো। স্কুলটা এখনো আছে, কিন্তু অনেকটা নতুন করে বানানো হয়েছে। সে ধীরে ধীরে পেছনের দিকে হাঁটলো। তার হৃদস্পন্দন তখন দ্রুত হয়ে গেছে, কারণ সে জানে পেছনে ছিল সেই ভাঙা বেড়া। সে যখন সেখানে পৌঁছালো, কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে রইলো। পুরনো বেড়া আর নেই, নতুন দেওয়াল বানানো হয়েছে, কিন্তু জায়গাটা ঠিক সে একই। ঈশান চোখ বন্ধ করলো। হঠাৎ যেন আবার শুনতে পেল, তুমি কি ক্ষুধার্ত? ছোট্ট ভিকির কণ্ঠ। তার গলা একটু কেঁপে উঠলো। ঠিক তখন পাশ থেকে একটা কণ্ঠ শোনা গেল, আপনি কি কাউকে খুঁজছেন? ঈশান ঘুরে তাকালো। একজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে আছে, সম্ভবত স্কুলের পুরনো কর্মচারী। ঈশান বলল, জি, আমি ছোটবেলায় এখানে পড়তাম। বৃদ্ধ একটু হেসে বলল, অনেক বছর আগের কথা তাহলে? হ্যাঁ। ঈশান একটু থেমে বলল, আপনি কি ভিক্টোরিয়া হোসেন নামে একটা মেয়েকে চিনতেন? বৃদ্ধ মানুষটা কিছুক্ষণ ভাবলো, তারপর ধীরে মাথা নাড়ালো। হ্যাঁ, চিনতাম। ঈশানের বুক ধড়ফড় করতে লাগলো। আপনি কি জানেন সে এখন কোথায়? বৃদ্ধ মানুষটা দীর্ঘশ্বাস ফেললো। অনেক কষ্টে ছিল মেয়েটা। ঈশান এগিয়ে এলো। কি হয়েছিল তার? বৃদ্ধ বলল, তার বাবা অসুস্থ হওয়ার পর সংসারের সব দায়িত্ব তার কাঁধে চলে আসে। তারপরে একদিন শুনলাম তারা এলাকা ছেড়ে দিয়েছে। ঈশানের চোখ হতাশা ফুটে উঠলো। ঠিক তখন বৃদ্ধ আবার বলল, তবে একটা কথা শুনছিলাম। ঈশান তাড়াতাড়ি জিজ্ঞাসা করলো, কি? বৃদ্ধ বলল, ঢাকার একটা হাসপাতালে নাকি কাজ শুরু করেছিল মেয়েটা। ঈশানের চোখে আবার আশা জ্বলে উঠলো। কোন হাসপাতাল? বৃদ্ধ মাথা নাড়ালো, সেটা ঠিক জানি না। ঈশান কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর খুব ধীরে বলল, ধন্যবাদ। গাড়িতে উঠে বসার পরও তার মনটা অদ্ভুতভাবে কাঁপছিল, কারণ এত বছর সে প্রথমবার একটা আসল সূত্র পেয়েছে। ঢাকার কোনো একটা হাসপাতাল, সে জানে না কোনটা, কিন্তু সে জানে সে খুঁজবে যতদিন না পায়। কিন্তু ঈশান তখনও জানতো না যে সত্যটা সে জানতে যাচ্ছে তা তার জীবনের সবচেয়ে বড় ধাক্কা হতে চলেছে। কারণ ভিকির জীবন এখন এমন এক পথে চলে গেছে যেখানে ঈশান নিজেকে কল্পনা করতে পারেনি। আর যখন তাদের আবার দেখা হবে, সেই মুহূর্তটা হবে অপ্রত্যাশিত। পর্ব ৪। কালীগঞ্জ থেকে ফেরার পর সারা পথ ঈশান রহমান একদম চুপ ছিল। গাড়ির জানালার বাইরে শহরের আলো একের পর এক পেছনে চলে যাচ্ছিল, কিন্তু তার মাথার ভেতরে ঘুরছিল শুধু একটাই কথা, ঢাকার কোনো একটা হাসপাতালে কাজ করতো মেয়েটা। ২২ বছর ধরে সে যে মেয়েটাকে খুঁজছে, হয়তো সে এতদিন এই শহরেই ছিল। এই ভাবনাটাই তার বুকের ভিতরে অদ্ভুত একটা চাপ তৈরি করেছিল। গাড়ি গুলশানের পেন্ট হাউসের সামনে এসে থামলো। ড্রাইভার বলল, স্যার, পৌঁছে গেছি। ঈশান যেন বাস্তবে ফিরল। সে ধীরে গাড়ি থেকে নেমে ভেতরে ঢুকলো। ঘরটা আগের মতোই নীরব। বড় বড় কাঁচের জানালা, দামি আসবাব, নিখুঁত সাজানো ঘর, সবকিছু আছে, কিন্তু কোথাও জন্য জীবনে ছায়া নেই। ঈশান সরাসরি তার অফিস রুমে ঢুকলো। ড্রয়ার খুলে আবার সেই ছোট্ট কাঁচের ফ্রেমটা বের করলো। ভিতরে রাখা আছে সেই লাল ফিতা। সে ফিতাটার দিকে তাকিয়ে খুব আস্তে বলল, তুমি কি সত্যি এ শহরে আসো, ভিকি? তারপর সে ফোনটা হাতে নিল। একটা নম্বরে কল করলো।
হ্যালো সাইফুল। জি স্যার, ঢাকার সব বড় হাসপাতালের তালিকা লাগবে। ওপাশে একটু অবাক গলা, সব হাসপাতাল? হ্যাঁ, সরকারি বেসরকারি সব। সাইফুল বলল, ঠিক আছে স্যার, কালকের মধ্যেই বের করে দিব। ফোন কেটে দিয়ে ঈশান চেয়ার থেকে উঠে দাঁড়ালো। তার মনে হচ্ছিল এবার সে সত্যিই কাছাকাছি পৌঁছে গেছে। পরের দিন সকালে সাইফুল আবার অফিসে ফিরে এলো। তার হাতে একটা বড় ফাইল। স্যার, আপনি যেটা বলেছিলেন ঢাকার বড় বড় হাসপাতালের তালিকা। ঈশান ফাইলটা খুলে দেখতে লাগলো। ঢাকা মেডিকেল, মুগদা হাসপাতাল, মিটফোর্ড, বিভিন্ন বেসরকারি হাসপাতাল, লম্বা তালিকা। সাইফুল বলল, স্যার এখানে প্রায় 40টা হাসপাতাল আছে। ঈশান মাথা নাড়লো, সব জায়গায় খোঁজ নিতে হবে। সাইফুল একটু দ্বিধা করে বলল, স্যার একটা কথা বলি। বল। আপনি চাইলে আমরা লোক পাঠিয়ে খোঁজ নিতে পারি। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর বলল, না। কেন স্যার? ঈশান ধীরে বলল, আমি নিজেই যাব। সেই দিন থেকেই শুরু হলো তার খোঁজ। প্রথম দিন গেল সে ঢাকা মেডিকেল। হাসপাতালের ভেতরে ঢুকতেই কানে এলো মানুষের কোলাহল, অ্যাম্বুলেন্সের সাইরেন, রোগীদের কান্না। এই পরিবেশে ঈশান খুব কমই এসেছে। তার জীবন তো সবসময় ছিল বিলাসিতা আর ব্যবসা হিসাবের ভিতর, কিন্তু এখানে এসে সে যেন অন্য একটা পৃথিবী দেখলো, মানুষের কষ্টের পৃথিবী। সে কয়েকজন কর্মচারীর কাছে জিজ্ঞাসা করলো, ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কাজ করে এখানে? কেউ মাথা নাড়লো, কেউ বলল, জানি না। একজন বলল, এখানে অনেক লোক কাজ করে, খুঁজে পাওয়া কঠিন। ঈশান হতাশ হয়ে বের হয়ে এলো। এরপর কয়েকদিন ধরে সে একের পর এক হাসপাতাল ঘুরতে লাগলো। মুগদা হাসপাতাল, মিটফোর্ড, আরো কয়েকটা বেসরকারি হাসপাতাল। প্রতিবার একই প্রশ্ন, ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কাজ করেন? প্রতিবার একই উত্তর, জানি না। দিনগুলো আবার ধীরে ধীরে নিরাশায় ভরে উঠছিল, কিন্তু ঈশান থামেনি। এক বিকেলে সে পৌঁছালো পুরান ঢাকার একটা ছোট্ট বেসরকারি হাসপাতালে। হাসপাতালটা খুব বড় না, ভেতরে ঢুকতেই বোঝা যায় জায়গাটা বেশ পুরনো। রিসেপশনে বসেছিল এক মধ্যবয়স্ক মহিলা। ঈশান সামনে গিয়ে বলল, মাফ করবেন, একটা তথ্য জানতে চাই। মহিলা তাকালেন, বলুন, ভিক্টোরিয়া হোসেন নামে কেউ কি এখানে কাজ করেন? মহিলা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, আপনি কে? ঈশানের বুক ধক করে উঠল, কারণ এতদিন প্রথমবার কেউ প্রশ্নটা করলো। সে শান্ত গলায় বলল, আমি তার পুরনো পরিচিত। মহিলা একটু তাকিয়ে রইলেন, তারপর বললেন, আপনি একটু বসুন। ঈশানের বুকের ভেতর তখন জোরে ধুকধুক করছে। মহিলা ভেতরে চলে গেলেন। কয়েক মিনিট পরে তিনি ফিরে এলেন। তার মুখে অদ্ভুত একটা ভাব। তিনি ধীরে বললেন, আপনি যাকে খুঁজছেন তিনি এখানে কাজ করেন। ঈশানের নিঃশ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গেল। তিনি এখানে? হ্যাঁ। আমি কি তার সাথে দেখা করতে পারি? মহিলা কয়েক সেকেন্ড চুপ করে রইলেন, তারপর বললেন, দেখা করতে পারবেন, কিন্তু আগে একটা কথা জানতে হবে। ঈশান অবাক হয়ে বলল, কি কথা? মহিলা ধীরে বললেন, আপনি কি জানেন তার জীবনে কি ঘটেছে? ঈশান মাথা নাড়ল, না। মহিলা গভীরভাবে তার দিকে তাকালেন, তারপর বললেন, তাহলে আপনাকে একটা সত্য জানার জন্য প্রস্তুত থাকতে হবে। ঈশানের বুকটা আবার কেঁপে উঠল। কি সত্য? মহিলা ধীরে বললেন, যে মেয়েটাকে আপনি খুঁজছেন সে আর আগের সেই মানুষটা নেই। ঈশান অবাক হয়ে তাকিয়ে রইল, তার মনে হাজারটা প্রশ্ন। ঠিক তখন করিডোরের ভেতর দিয়ে ধীরে ধীরে একজন নারী হাঁটতে হাঁটতে এগিয়ে আসছিল। সাদা নার্সের পোশাক, ক্লান্ত মুখ, চোখে গভীর নীরবতা। মহিলা আসতে বললেন, ওই যে উনি ভিক্টোরিয়া। ঈশান ধীরে ঘুরে তাকালেন, আর পরের মুহূর্তে তার বুকটা যেন হঠাৎ থেমে গেল, কারণ যে মেয়েটাকে সে দেখছে সে তার কল্পনার ভিকি নয়। তার জীবনের ওপর যেন গভীর কোনো ঝড় বয়ে গেছে। তো সুপ্রিয় দর্শক, পরবর্তী পর্বের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর কেমন লাগছে আমাদের এই পর্বগুলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, আর আশা করি নিজের খেয়াল রাখবেন এবং ভালো থাকবেন।